ফাহিমার রুমে বসে আছি। ফাহিমা এবার ক্লাস 10-এ পড়ে, আমি ওর টিউটর। ক্লাস 9 থেকে আমি ফাহিমার টিউশনি করাচ্ছি। ফাহিমা বসে বসে মুখে কলম নিয়ে কামড়াকামড়ি করছে। আমি ইংলিশ বই হাতে নিয়ে খুলতেই বইয়ের পৃষ্ঠায় লেখা দেখি, আই লাভ ইউ স্যার। লেখাটা দেখে আমি ফাহিমার দিকে তাকিয়ে দেখি ফাহিমা মিটমিট করে হাসছে। আমি রাগে লুক নিয়ে ফাহিমার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলি, এসব কি? হ্যাঁ, কেন স্যার, কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছো না? কি লিখে রেখেছো বইয়ের মধ্যে? স্কুলে কি লেখাপড়া করতে যাও নাকি প্রেম করতে? আমি তোমার আব্বু আম্মুকে এখনই বলছি, ওয়েট। বলেই আমি ফাহিমার আব্বু আম্মুকে ডাকতে গেলে তার আগেই ফাহিমা বলে, ভুলেও এই কাজটা করবেন না স্যার। আব্বু আম্মুকে আপনি ডাকলে আমি বলবো আপনি আমাকে প্রপোজ করেছেন, আর আমি রাজি হইনি বলে বইয়ের মধ্যে এসব লিখে রেখেছেন। ফাহিমার কথা শুনে আমি মুখে হাত দিয়ে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। কি ডেঞ্জারাস আর ফাজিল মেয়ে! তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারবে? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার স্যার, এটা জানেন তো? ফাহিমা, বড্ড বেশি হয়ে যাচ্ছে। ভুলে যেও না আমি তোমার টিচার। কোচোর টিচার, আমি আপনাকে ওটা করি যেটা বইয়ে লেখা আছে। মুখে কি ভাষা! নাক টিপলে এখনো দুধ বের হবে, আর উনি আসছে আমাকে প্রপোজ করতে। তোমার থেকে আমি 10 বছরের বড়, জানো তুমি? বয়স কোনো ব্যাপারই না স্যার। আমার আব্বু আমার আম্মুর থেকে 9 বছরের বড়। সব কথা আগে থেকে রেডি করে রেখেছো। এখন এসব ফালতু চিন্তা মাথা থেকে বের করে পড়তে বসো। আর কিছুদিন পর তোমার ফাইনাল এক্সাম। আমি পড়বো না, আগে আপনি বলুন আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আমি ভালো করে পড়বো। মাথায় কি শয়তান চাপে, নাকি পুরো বডিটাই শয়তান লড়াচড়া করছে? হ্যাঁ, পড়ো চুপচাপ। আমার ধমক শুনে ফাহিমা কান্না করে দেয়। কান্না করতে করতে বলে, আপনি খুব পচা, আমাকে একটুও ভালোবাসেন না, শুধু বকেন। আপনি অনেক পচা। এবার কিন্তু তুমি বেয়াদবি করছো আমার সাথে। আমি কিন্তু সত্যি সত্যি তোমার আব্বু আম্মুকে ডাকবো। আমি চোখের পানি মুছে নাক টানতে টানতে বই নিয়ে বসি। স্যার আমাকে পড়াতে থাকে। আচ্ছা আপনারাই বলুন তো, চোখের সামনে একটা চকলেটের মতো ছেলে থাকলে প্রেম না করে কেউ পড়ে? চলুন এই ফাঁকে একটু পরিচয় পর্বটা শেষ করে নিই। আমি ফাহিমা রহমান, আব্বু আমিনুল রহমান একজন সরকারি চাকুরিজীবী, আর আম্মু ফাতেমা রহমান একজন গৃহিণী। আর একটু আগে যে আমাকে বকলো সে আমার টিউটর। আমাদের বাসায় থেকেই এবার মাস্টার্স পড়ছে, আর আমাকেও পড়ায়। 1 ঘন্টা পড়ানোর পর স্যার তার রুমে চলে যায়। আমি নিচে এসে আম্মুর পাশে সোফায় বসে পড়ি। নিজের রুমে এসে বসে আছি। কিছুদিন পর এক্সাম আছে, তাই বই নিয়ে পড়তে থাকি। হঠাৎ রুমে ফাহিমা এসে আমার সামনে দাঁড়িয়ে হাতের মধ্যে ওড়না নিয়ে মোচড়ামোচড়ি করছে। কি হয়েছে? এমন করছো কেন? আপনাকে আম্মু ডাকছে স্যার খাবার জন্য। তো সেটা ভালো করে বললেই তো হয়, এমন মোচড়ামোচড়ি করছো কেন? আপনি আমার সামনে আসলেই আমার না কেমন কেমন লজ্জা লাগে। আজ 2 বছর হচ্ছে আমি তোমাকে পড়াচ্ছি, হঠাৎ করে এত লজ্জা করছে কেন? এখন আমি বড় হয়েছি না, আর আপনাকে আমি এখন পছন্দ করি, তাই আপনার সামনে আসলে লজ্জা করে। একটা কানের নিচে দিলে এসব ভূত মাথা থেকে নেমে যাবে। এখন সং সেজে না থেকে যাও, আমি আসছি। ফাহিমা আমাকে বকতে বকতে চলে যায়। আমি বই রেখে নিচে চলে আসি। নিচে আসতেই আন্টি বলে, এসো বাবা, বসে পড়ো। রাত তো অনেক হয়ে গেছে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। কাল তো আবার ফাহিমাকে নিয়ে খুব তাড়াতাড়ি স্কুলে যাবে। তাড়াতাড়ি কেন যাব আন্টি? আরে স্যার, আপনি ভুলে গেছেন আমি যে না আপনাকে, আমার কাল সকালে স্কুলে কোচিং আছে, এর মধ্যে ভুলে গেলেন? কি মিথ্যুক মেয়ে রে বাবা, আমাকে না বলেও এখন বলেছে। আচ্ছা হয়েছে, ছেলেটা লেখাপড়া করে আবার তোর মতো ফাজিল মেয়েকে পড়াতে হয়, এত কিছু মনে থাকে? আচ্ছা বাবা, এখন খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে গেছে। আর কিছু না বলে চুপচাপ খাবার খেয়ে নেই। খাওয়া দাওয়া শেষ করে আমি উঠে রুমে চলে আসি। দরজা বন্ধ করতে গেলে ফাহিমা এসে দরজায় হাত রাখে। আমার দিকে তাকিয়ে ঠোঁট কামড়াচ্ছে। এসব কি হচ্ছে? হ্যাঁ,
সব সময় এত বকেন কেন আমাকে? একটু মিষ্টি করে কথা বললে কি হয়? আমি মিষ্টির দোকানদার নই। মিষ্টি কথা শুনতে হলে মিষ্টির দোকানে যাও। আর রাত অনেক হয়েছে, এবার যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। ঘুমাতে যাবই তো। আমার প্রশ্নের উত্তরটা দিলেন না তো স্যার। কোন প্রশ্নের উত্তর? ওই যে বইয়ের মধ্যে লিখে রেখেছিলাম। এক থাপ্পড় দিয়ে মুখের 31টা দাঁত ফেলে দেব। সবাই বলে 32টা দাঁত ফেলে দিবে, আপনি 31টা কেন? কারণ তোমার একটা দাঁত তো ইঁদুরে নিয়ে গিয়েছে। এখন যাও, নয়তো সত্যি সত্যি একটা দেব। শয়তান স্যার আপনি, ভালোবাসা বোঝে না। তারপর ফাহিমা আমাকে ভেঙচি কেটে চলে যায়। মেয়েটি অনেক ফাজিল। তারপর আমি দরজা বন্ধ করে কিছু সময় পরে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম ভেঙে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রাকিব স্যারকে নিয়ে বাসা থেকে বের হয়ে হাঁটতে থাকি। এত তাড়াতাড়ি আসলে কেন? আর এত সকালে কিসের কোচিং তোমার? কোচিং করতে তো আসিনি এখন। তাহলে কেন এসেছো এত সকালে? আপনার সাথে কিছু সময় ঘুরবো তাই। ফাজলামো পেয়েছো তুমি? ফাহিমা, আমি তোমাকে এখনো বলছি, মাথা থেকে এসব পাগলামি বের করে দাও, লেখাপড়ায় মন দাও। তোমাকে নিয়ে তোমার আব্বু আম্মুর অনেক স্বপ্ন, তাদের স্বপ্নগুলো এভাবে নষ্ট করো না। আর আপনাকে নিয়ে আমি যে স্বপ্ন দেখেছি তার কি হবে? আব্বু আম্মুকে বোঝানোর দায়িত্ব আমার। আর তাছাড়া আমি তো এখনই বিয়ে করতে চাইছি না। আমি এসএসসি পাশ করব, তারপর ইন্টার অনার্স করব, তারপর আমরা বিয়ে করব। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ফালতু কথা না বলে যাও, তোমার স্কুলে চলে এসেছি। আর 30 মিনিট পর তোমার কোচিং শুরু হবে। বলেই স্যার আমাকে আর কিছুই বলার সুযোগ না দিয়ে হেঁটে চলে যায়। আমি বোকার মতো তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। যতক্ষণ স্যারকে দেখা যায় তাকিয়ে থাকি। স্যার চোখের আড়াল হতেই আমি স্কুলের ভিতরে চলে আসি। কিছু সময় এদিক সেদিক ঘুরে ভার্সিটিতে চলে আসি। কয়েকটা ক্লাস করে ভার্সিটি থেকে বের হয়ে হাঁটতে থাকি। ফাহিমার স্কুলের সামনে দিয়ে যাবার সময় দেখি ফাহিমা ওর বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে হাঁটতে থাকি। স্যারকে দেখে দুষ্টুমি করতে ইচ্ছে হলো, তাই দুষ্টুমি করে গান গাইতে থাকি। চ্যাংরা চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না চ্যাংরা গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। বান্ধবীরা হাসতে থাকে। রাকিব স্যার আমার দিকে একবার রাগি লুকে তাকিয়ে চলে যায়। আমি বান্ধবীদের সাথে আরও কিছু সময় দুষ্টুমি করে ক্লাসে চলে আসি। বাসায় এসে কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দেয়। আমি বাসার ভিতরে এসে সোজা নিজের রুমে চলে আসি। কিছু সময় রেস্ট করে গোসল করে চেঞ্জ করে নিচে চলে আসি। রাকি, বাবা আসো, আমি খাবার দিচ্ছি, অনেক বেলা হয়ে গেছে। তোমার নিশ্চয়ই অনেক ক্ষুধা পেয়েছে। আমি কিছু না বলে ডাইনিংয়ে এসে বসে আছি। আন্টি খাবার সার্ভ করে দিলে আমি খেতে থাকি। আন্টি আমার পাশে বসে বলে, ফাহিমা ঠিকমতো পড়ে তো বাবা? দুষ্টুমি করে না তো পড়ানোর সময়? কোনো দুষ্টুমি করে না আন্টি, ঠিক মতোই পড়াচ্ছি আমি। আর আপনি কোনো চিন্তা করবেন না, ফাহিমাকে আমি ঠিক মতোই পড়াচ্ছি। তুমি এই বাসায় আসার পর থেকে ফাহিমা লেখাপড়া ঠিক মতো করছে, এখন রেজাল্টও ভালো হচ্ছে। আন্টির সাথে আরও টুকটাক কথা বলতে বলতে খাবার খেয়ে নেই। এরপর উঠে রুমে চলে আসি। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণে খুব ঘুম পাচ্ছে, তাই চুপচাপ শুয়ে পড়ি। স্কুল ছুটি হলে বাসায় চলে আসি। বাসায় এসে চেঞ্জ করে খাবার খেয়ে স্যারের রুমে এসে দেখি টেবিলে বসে পড়ছে। আসবো স্যার? এসই তো পড়েছ, আর বাকি আছে কি? এমন করে কেন কথা বলেন? কেন? ভালো করে পড়লেই তো হয়। আচ্ছা হয়েছে, এখন আসো। আর কি বলবে বলে চলে যাও, আমার পড়তে হবে। এত লেখাপড়া করে কি আইনস্টাইন হবেন নাকি? মাঝে মাঝে একটু ঘুরতেও যেতে হয়, তাহলে মন ফ্রেশ হয়। আমার এত মন ফ্রেশ করার প্রয়োজন নেই, বড্ড বেশি পাকা হয়ে যাচ্ছ। স্কুলের স্যাররা কি এইসব শিক্ষা দেয়, নাকি লেখাপড়াও শিখায়? এসব শিক্ষাতে হয় না। আমি কি ছোট বাচ্চা নাকি? আমি সবই বুঝি। বেশি বোঝা হয়ে গেছে। যাও,
এখন আমাকে পড়তে দাও। আমি কিছু না বলে চুপচাপ স্যারের রুম থেকে বের হয়ে আমার রুমে চলে আসি। রাত 11টা। ছাদে এসে দেখি কেউ দাঁড়িয়ে আছে, উল্টো দিকে ঘুরে আছে, তাই বুঝতে পারছি না কে ওখানে। ফাহিমার কণ্ঠ শুনে পিছনে ঘুরে দেখি আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। এত রাতে তুমি ছাদে কেন? ঘুম আসছিল না তাই। আপনি এত রাতে এখানে কেন? এমনি অনেকটা সময় পড়েছি, তাই ক্লান্ত লাগছিল আর সেজন্য ছাদে এসেছি। রাত অনেক হয়ে গিয়েছে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। বলেই আমি নিচে চলে আসতে গেলে ফাহিমা আমার হাত ধরে। আমি ফাহিমার দিকে তাকিয়ে বলি, কি করছো তুমি? হাত ছাড়ো আমার। কি সমস্যা আপনার? আপনাকে এতটা ভালোবাসি আর আপনি আমাকে সবসময় ইগনোর করেন। আমাকে ভালোবাসতে কি সমস্যা আপনার? আমি ফাহিমার থেকে আমার হাত ছাড়িয়ে বলি, ভালোবাসা ইতিহাস জানো না। দেবদাসে চোখের জল আর পার্বতীর বুক ফাটা কান্না শিখিয়ে দিয়েছে ভালোবাসা কতটা সর্বনাশ। দুজনের দুটি মন জলে পড়ে হয়েছিল ছারখার। পূরণ হয় তাদের মনের আশা। তাই জেনে শুনে তোমাকেও আঘাত দিতে পারবো না, আর নিজেও আঘাত পেতে দিতে পারবো না। আর সিনেমার মতো মুখ ভরা হাসি আনি আমার জীবন নতুন করে চন্দ্রমুখী ফিরেও আসবে না। নীরবে সবাই দেখবে, কিন্তু কেউ সান্ত্বনা দিতে আসবে না। ভিতরে বয়ে শুধু ব্যথারে ঢেউ। আমার সেই দুঃখের বাকি কেউ হবে না। নিজেকে বিরহের আগুনে পুরাতে পারবো না। পারোর মুখে শুনুনি দেবদাসের মরণ যন্ত্রণা। দেব বলে পার্বতী করুণ কান্না। নীরবে দেখেছে সবাই, দেখেছে এই পৃথিবী। পূরণ হয়নি ওদের মনের দাবি। ভালোবাসায় সুখ নেই, আছে শুধু বেদনা। তাই জেনে শুনে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্টের সাগরে ভাসতে পারবো না। ফিরে যাও তুমি। আমি দেবদাসের মতো মরতে চাই না, আর তুমিও পারবে না পার্বতীর কষ্ট সহ্য করতে। সবার ভালোবাসা কি অপূর্ণ থাকে? ভালোবেসে বিয়ে করে অনেকেই তো সুখে সংসার করছে। সবার আর আমার মাঝে অনেক ব্যবধান ফাহিমা। আমার না আছে ঘর, না আছে কোনো পরিচয়। তোমাদের বাসা থেকে বের করে দিলে কোথায় যাব সেটা আমি নিজেও জানি না। আমার টাকা পয়সা ঘরবাড়ি কিছুই চাই না, শুধুই আপনাকে চাই। এসব ফিল্মি ডায়লগ বন্ধ করো। বাস্তবতার কাছে এসব ডায়লগ মূল্যহীন। আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আর যদি তুমি এই নিয়ে আমার সাথে জোরাজুরি করো তাহলে আমি তোমাদের বাসা থেকে চলে যেতে বাধ্য হব। আমি রাকিব স্যারের কথা শুনে পাথর হয়ে দাঁড়িয়ে আছি। উনি আর কিছু না বলে চলে যায়। আমি সেখানেই বসে নীরবে চোখের পানি ফেলতে থাকি। কিছু সময় পর চোখের পানি মুছে রুমে এসে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসি নাস্তা করতে। ফাহিমা চুপচাপ নাস্তা করছে, আমার দিকে আজকে একবারও তাকায়নি। আমিও চুপচাপ খাবার খেয়ে রুমে চলে আসি। ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে এসে দেখি ফাহিমা বাসা থেকে বের হয়ে যাচ্ছে। আমিও বাসা থেকে বের হয়ে ফাহিমার সামনে এসে বলি, কি হলো, আজকে একা একাই যাচ্ছ কেন? হ্যাঁ, আমি তো তোমাকে তোমার স্কুলে দিয়েই যাব। আমার কারো প্রয়োজন নেই, আমি একা একা যেতে পারি। আপনার রাস্তায় আপনি চান। সবসময় তো আমি তোমাকে তোমার স্কুলে পৌঁছে দেই, তাহলে আজকে হঠাৎ কি হলো? এতদিন বুঝিনি, তবে আজ বুঝতে পেরেছি আমি যাকে আপন ভেবেছি সে আপন নয়। আপনাকে অনেক বিরক্ত করেছি, তবে আর কখনো বিরক্ত করব না। বলেই ফাহিমা চলে যায়। আমি সেখানে বোকার মতো দাঁড়িয়ে আছি। হঠাৎ করে এতটা পরিবর্তন? যাক, ভালোই হয়েছে। মাথা থেকে ভালোবাসার ভূতটা গেছে মনে হয়। তারপর আমি হাঁটতে হাঁটতে ভার্সিটিতে চলে আসি। স্কুলে এসে সোজা ক্লাসে চলে আসি। আর আপনার পিছনে ভালোবাসি ভালোবাসি বলে ঘুরবো না স্যার। আপনি যখন আমাকে ভালোবাসেন না, আমি শুধু আপনার পিছনে কেন ঘুরবো? মনে মনে ঠিক করি তার সাথে আর পড়া ছাড়া কোনো কথাই বলবো না। কিছু সময় পর স্যার ক্লাসে আসলে ক্লাসে মনোযোগী হই। রাত 9টা। ফাহিমাকে পড়াচ্ছি, ও চুপচাপ পড়ছে। প্রতিদিনের মতো আজ কোনো দুষ্টামি করছে না। কিছু না বলে আমিও চুপচাপ পড়তে থাকি। পড়ানো শেষ হলে আমি নিজের রুমে চলে আসি।
আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় 6 মাস। ফাহিমার এসএসসি শেষ হয়ে গিয়েছে, আমারও মাস্টার্সের ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে। এই 6 মাসে ফাহিমা আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলেনি। আমি নিজে থেকেও কথা বলতে গেলে আমাকে এড়িয়ে গিয়েছে সবসময়। দুপুরের খাবারের সময় হঠাৎ নিচে আসতে গেলে আন্টি আর ফাহিমার কথা শুনে দাঁড়িয়ে যাই। ফাহিমা, গিয়ে রাকিবকে খেতে ডেকে নিয়ে আয়। আমি পারবো না, ক্ষুধা লাগলে নিজেই আসবে, আমি ডাকতে যেতে পারবো না। কিছুদিন থেকে লক্ষ্য করছি তুই রাকিবের সাথে কেমন ব্যবহার করছিস। সত্যি করে বল তো কি হয়েছে? রাকিব কি তোকে কিছু বলেছে? কিছুই হয়নি আম্মু, আমার ভালো লাগছে না ডাকতে, তাই যাব না। বারবার এক কথা কেন বলছো? বলেই আমি চেয়ার থেকে উঠে ওপরে আসতে গেলে দেখি স্যার সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। আমাকে উঠতে দেখেই তার রুমে চলে যায়। আমি নিচে না থেকে সোজা নিজের রুমে চলে আসি। ভালোবাসি বলেছিলাম, এমন কিছু বলিনি যার জন্যে উনি এত বড় একটা কথা বলতে পারে। বাসা থেকে চলে যাবার কথা বলে, ঠিক আছে যাক চলে, আমি আর ওনার পিছনে পিছনে ঘুরি না, নিজেকে মানিয়ে নিয়েছি। রুমে এসে দরজা বন্ধ করে ব্যাগে নিজের সব জামাকাপড় ভরে নেই। এই বাসায় আর থাকতে ইচ্ছে করছে না। ফাহিমার এত অবহেলা নিতে পারছি না। ও আমাকে বুঝতে চায়নি কখনো। ব্যাগে সব কিছু ভরে একটা চিরকুট লিখলাম ফাহিমার জন্য। ফাহিমা, আমি চলে যাচ্ছি, তাও সারা জীবনের জন্য তোমাদের বাসা থেকে। তোমার এত অবহেলা আমি আর নিতে পারছি না। তুমি কখনো আমাকে বোঝোনি, হয়তো বোঝার চেষ্টাও করোনি। আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমার অবস্থান সেটা আমাকে বলতে দেয়নি। আর তুমি যখন আমাকে তোমার মনের কথা বললে, তুমি তখন আবেগের মাঝে ছিলে। তোমার সামনে এক্সাম ছিল, তাই তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম তুমি ইন্টার শেষ করার পর তোমাকে ভালোবাসি বলে আপন করে নেব। কিন্তু তোমার ভালোবাসা আমার জন্য এখন ঘৃণায় পরিণত হয়ে গিয়েছে। তোমার চোখে আমার জন্য এত ঘৃণা নিয়ে তোমার সামনে থাকা আর সম্ভব হলো না, তাই চলে গেলাম তোমার ঘৃণাকে সাথে করে নিয়ে। ভালো থেকো তুমি। চিরকুট ভাঁজ করে ফাহিমার থেকে আনা একটা বইয়ের মধ্যে ভরে ফাহিমার দরজার সামনে রেখে রুমে এসে ব্যাগ নিয়ে নিচে আসতেই আন্টি আমার কাঁধে ব্যাগ দেখে বলে, এ কি বাবা, তোমার কাঁধে ব্যাগ কেন? কোথায় যাচ্ছ তুমি? আমার এক্সাম তো শেষ আন্টি, শহরে গিয়ে এবার একটা জবের চেষ্টা করব। আপনাদের কথা সারা জীবন মনে থাকবে। এই 2 বছরে বাবা মায়ের ভালোবাসা আপনাদের থেকেই পেয়েছি। যদি বেঁচে থাকি আবার দেখা হবে। এই দুপুরবেলা তুমি চলে যাবে? আর আগে তো কিছু বললে না। আসলে আন্টি, কিছুক্ষণ আগেই বড় ভাই কল করে বলল যে আজকের মধ্যে চলে যেতে। কাল সকালে চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে খাবার খেয়ে তারপর যাও। বাসের টিকিট কাটা হয়ে গিয়েছে আন্টি, আর 5 মিনিট পরেই বাস ছেড়ে দিবে। চাকরি পেলে একদিন এসে খাবো। তুমি না খেয়ে চলে যাবে তাই বলে? বাস ছেড়ে দিবে, কিছু করারও তো নেই। আচ্ছা যাও, তবে আমাকে কিন্তু কল করবে। আমি ঠিক আছে বলে আন্টিকে সালাম করে বাসা থেকে বের হয়ে চলে যাই। আন্টিকে বলা সব কথাই মিথ্যা। গ্রামের বাড়িতে চলে যাব। ছোট থেকে যেখানে বড় হয়েছি, সেখানে যার কাছে বড় হয়েছি সে আমার নামে তার কিছু জমি লিখে দিয়েছে। আমি জমিগুলো এতদিন বর্গা চাষ করার জন্য দিয়েছিলাম। হাঁটতে হাঁটতে বাস স্টেশনে চলে আসি। টিকিট কেটে বাসে উঠে বসি। কিছু সময়ের মধ্যে বাস ছেড়ে দেয়। চোখ বন্ধ করে বসে আছি। কিছু সময় পর রুম থেকে হবার জন্যে দরজা খুলে হাঁটতে গেলে দেখি দরজার সামনে আমার বই পড়ে আছে। বই হাতে নিয়ে দেখি ভেতরে কিছু রাখা আছে। বই খুলে দেখি একটা চিরকুট। চিরকুট পড়ে দৌড়ে স্যারের রুমে এসে দেখি স্যার নেই, আর তার কোনো জামা কাপড়ও নেই। দৌড়ে নিচে এসে আম্মুকে বলি, আম্মু স্যার কোথায়? রাকিব তো একটু আগে চলে গেল। ওর কোনো বড় ভাই কল করে বলেছে কালকে ইন্টারভিউ আছে, চাকরির জন্য শহরে গেছে। মিথ্যে কথা সব আম্মু, স্যার আমার জন্য চলে গেছে। তোর জন্য মানে? কি বলছিস তুই? আমি আম্মুকে সেই রাতের কথা বলি, আর আজকে লেখা তার চিরকুট দেখাই। সব শুনে আম্মু আমার দিকে তাকিয়ে আছে। আম্মু তুমি স্যারকে এনে দাও, আমি ওনাকে বুঝতে পারিনি। এখন তো চলে গেছে,
তুই এত কথা আমাকে আগে কেন বলিসনি? রাকিবের মতো ছেলেকে মানতে আমার কোনো সমস্যাই ছিল না। ওর মতো ভালো মনের মানুষ আজকাল পাওয়া যায় না। আমি কিছু না বলে দৌড়ে বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে বাস স্টেশনে চলে আসি। এসে দেখি স্যার কোথাও নেই। টিকিট কাউন্টারে জিজ্ঞেস করে জানতে পারি অনেকক্ষণ আগে বাস ছেড়ে দিয়েছে। আমি রাকিব স্যারের একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করি কোথাকার টিকিট কেটেছে উনি জানে কি না। টিকিট কাউন্টারের লোকটা বলে কত মানুষ টিকিট কাটে, মনে রাখা সম্ভব নয়। একটা বেঞ্চে বসে কান্না করতে থাকি। কান্না করতে করতে বাসায় চলে আসি। বাসায় এসে আম্মুকে জড়িয়ে ধরে অনেক সময় কান্না করি। আম্মু মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদিস না মা, দেখবি রাকিব ঠিক চলে আসবে। তুই রাকিবকে কল করেছিলি? না আম্মু, মনে ছিল না কল করতে, আমি এখনই কল করছি বলেই আমি মোবাইল বের করে কল করি। ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠে বলে, আপনি যে নাম্বারে কল করেছেন সেটা এখন বন্ধ আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। আমি এটা শুনে আরও বেশি কান্না করতে থাকি। বাস গন্তব্যে এসে সন্ধ্যার সময় পৌঁছায়। বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে চলে আসি আমার গ্রামে, মুন্সিগঞ্জের আধারা গ্রাম। রিক্সা ভাড়া দিয়ে হাঁটতে হাঁটতে বাসার কাছে চলে আসি। পুরো বাসা ময়লা হয়ে আছে, পরিষ্কার করতে হবে। আর এদিকে ক্ষুধায় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। ব্যাগ রেখে একটা দোকানে এসে হালকা কিছু খেয়ে বাসায় এসে লেগে পড়লাম পরিষ্কার করতে। পরিষ্কার করতে করতে রাত 10টা বেজে যায়। গোসল করে দোকানে এসে 1 কেজি চাল আর কয়েকটা ডিম নিয়ে বাসায় চলে আসি। অতঃপর রান্না শেষ করে খাবার খেয়ে শুয়ে পড়ি। খুব ক্লান্ত লাগছে। এত পথ জার্নি করে এসে বাসায় এত কাজ করার পর শরীর আর চলছেই না। বিছানায় পিঠ লাগাতেই ঘুমিয়ে যাই। রাকিব স্যারের রুমে বসে কান্না করছি। মানুষটা কাছে থাকতে বুঝতে পারিনি তার ভালোবাসা। আর একবার ফিরে আসুন রাকিব, আর কখনো আপনাকে কষ্ট দিব না। কোথায় গেলে আপনাকে পাবো জানি না। কি হবে ফাহিমা আর রাকিবের ভবিষ্যতে? ফাহিমা কি আবার ফিরে পাবে তার ভালোবাসাকে? জানতে হলে পরের পর্বের জন্য অপেক্ষা করুন। দেখা হচ্ছে আবারও কালকে। আজকে আসছি, টাটা, বাই বাই। তোমাকে বললাম না তোমার আব্বু আম্মুকে নিয়ে আসতে? কেন নিয়ে আসোনি তুমি? আমার মাম্মা নেই, পাপাকে বলেছি আসার জন্য। পাপা মনে হয় কাজে আটকে গেছে। তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট তার কাজ। তোমার পাপ্পার নাম্বার দাও, আমি কল করছি। আমি রাহির থেকে নাম্বার নিব, তার আগেই প্রিন্সিপাল স্যার আমাকে ডাকে তার চেম্বারে। আমি রাহিকে ওয়েট করতে বলে চলে আসি প্রিন্সিপাল স্যারের রুমে। মেয়ের স্কুলে আসতে আসতে 1 ঘন্টা লেট হয়ে যায়। স্কুলের সামনে আসতেই মেয়ে আমার সামনে এসে কোমরে হাত রেখে রাগী চোখে তাকিয়ে আছে। আমি মেয়ের সামনে হাঁটু ভাঁজ করে কান ধরে বলি, আই এম সরি মামুনি, অফিসের একটু কাজের চাপ ছিল আর তাই আসতে লেট হয়ে গেছে। এসব বলে কোনো লাভ হবে না। তুমি জানো তোমার জন্য ম্যামের থেকে আমার কতগুলো কথা শুনতে হয়েছে। আমি তোমার সাথে খুব রাগ করেছি। আচ্ছা, আমি ম্যামের থেকে সরি বলে নেব। তোমার ম্যাম কোথায়? ম্যাম প্রিন্সিপাল স্যারের রুমে গেছে, ওনার রুমে ওয়েট করতে বলেছে। এসো আমার সাথে। বসা থেকে উঠে দাঁড়াই আর মেয়ের সাথে ওর ম্যামের কক্ষে এসে বসে আছি। অপেক্ষা করছি ওর ম্যামের জন্য। প্রিন্সিপাল স্যারের রুম থেকে নিজের কক্ষে আসি। দরজা দিয়ে ঢোকার সময় দেখি কেউ বসে আছে। বুঝতে পারলাম রাহির আব্বু। আপনার কোনো কমন সেন্স নেই বলেই থেমে যাই। চেয়ারে বসে থাকা লোকটা আমার দিকে ঘোরাতে অবাক হয়ে তাকিয়ে আছি লোকটার দিকে। সাদা ফ্রেমের চশমা, মাথায় কাঁচা পাকা চুল, পরনে সাদা শার্ট আর সাদা প্যান্ট। হ্যাঁ, লোকটা আর কেউ না, আমার এক সময়ে টিউটার রাকিব স্যার। তাকিয়ে আছি তার দিকেই। চেয়ার থেকে উঠে পিছনে ঘুরতেই অবাক হয়ে তাকিয়ে আছি সামনে থাকা মেয়েটার দিকে। পরনে কালো রঙের একটা শাড়ি, চোখে আমার মতোই সাদা ফ্রেমের একটা চশমা, মাথায় কয়েকটা চুল পেকেছে, তবে সেই আগের মতোই সুন্দর আর মায়াবী আছে। আমার সামনে ফাহিমা দাঁড়িয়ে আছে। আমি ফাহিমাদের বাসা থেকে এসেছি আজ প্রায় 11 বছর। মেয়ে আমার হাত ধরে টান দিতেই আমি বাস্তবে ফিরলাম।
পাপা, উনিই আমার ম্যাম, তোমাকে আসতে বলেছে। এতগুলো বছর পর রাকিব স্যারকে দেখে চোখের মাঝে জমে থাকা পানিগুলো আর আটকে রাখতে পারলাম না। চোখ থেকে পানিগুলো গাল গড়িয়ে পড়তে থাকে। শাড়ির আঁচল দিয়ে চোখে পানি মুছে স্যারের সামনে এসে বলি, কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি কেমন আছো? কত পরিবর্তন হয়ে গিয়েছো। আঙ্কেল আন্টি কেমন আছে? আমি ভালো আছি। আব্বু আম্মু বেঁচে নেই, 4 বছর হলো মারা গেছে। আমি কিছুই জানতে পারলাম না। জানবেন কিভাবে? সেই 11 বছর আগে আমাদের ছেড়ে গেছেন, একবারও তো খোঁজ নেননি আমরা বেঁচে আছি না মরে গেছি। এতটা অভিমান না করলে হতো না? বাদ দাও পুরনো কথা। তা তোমার হাজবেন্ড কি করে? ছেলে মেয়ে কয়জন তোমার? পাপা, তুমি ম্যামকে আগে থেকে চেনো কিভাবে? আমি যেমন তোমাকে পড়াই, তোমার পাপ্পা একসময় আমাকে পড়াতো। আমি তোমার পাপ্পার ছাত্রী ছিলাম। পাপা, তুমি ম্যামকে পড়াতে? মামনি। আচ্ছা, আমাকে কেন আসতে বলেছো সেটা তো বললে না। আপনার মেয়ের রেজাল্ট স্কুলের সবার থেকে ভালো। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম এত ভালো করে কে পড়ায় তাকে। রাহি বলল ওর পাপ্পা। তাই আপনাকে ডেকে এই কথা বলার জন্যে আসতে বলেছি। ও আচ্ছা, আমি কি তাহলে চলে যাব এখন? পাপা, তোমার ছাত্রীর সাথে এত বছর পর দেখা হলো, তুমি তাকে আমাদের বাসায় লাঞ্চের জন্য বলবে না? এটা তো ব্যাড ম্যানার্স পাপ্পা। সরি মামনি, ভুল হয়ে গেছে। ফাহিমা, ফ্রি হলে চলো আমাদের সাথে। স্কুল তো মনে হয় একটু পরেই ছুটি হয়ে যাবে। আজকে নয় স্যার, অন্য কোনো একদিন যাব। ম্যাম প্লিজ চলেন। আর না করো না, প্লিজ চলো। তোমাকে আমি বিকেলে তোমার বাসায় ড্রপ করে দিয়ে আসবো। আমি ঠিক আছে বলে আমার ব্যাগ নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে তাকে বলে রাকিব স্যারের আর রাহির সাথে স্কুল থেকে বের হয়ে রাস্তায় আসতেই দেখি একটা দামি গাড়ি দাঁড়িয়ে আছে। স্যার উঠতে বলে গাড়িতে, চুপচাপ গাড়িতে উঠে বসি। পিছনে বসতে চেয়েছিলাম কিন্তু রাহির ছোড়াছুড়িতে সামনেই বসি। রাহি আমার কোলে বসে। স্যার ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। কিছু সময়ের মধ্যে একটা বিশাল বড় বাড়ির সামনে এসে গাড়ি থামায়। স্যারের সাথে বাসার ভিতরে চলে আসি। রাহি আমার হাত ধরে আমাকে ওর রুমে নিয়ে এসে বলে, ওইদিকে ওয়াশরুম ম্যাম, যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন। 10 মিনিটের মধ্যে এই টেবিলে খাবার সার্ভ করা হয়ে যাবে। আমি মুচকি হেসে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিই। রাহি আমার দিকে তোয়ালে এগিয়ে দিয়ে রাহি ওয়াশরুমে চলে যায়। রুমে এসে বেডে বসে মাথায় হাত রেখে আছি। এতগুলো বছর পর আবার ফাহিমার সাথে দেখা হলো। নিজেকে অনেক কষ্টে তখন সামলে রাখলেও এখন আর পারছি না। চোখ বন্ধ করার পরেও চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। সেই পুরনো স্মৃতিগুলো বুকের মাঝে নাড়া দিয়ে যাচ্ছে। যেদিন জীবন থেকে যায় হারিয়ে, তাকে তো যাবে না ধরা আর হাত বাড়িয়ে। তবুও দিন চলে যায়, শুধু স্মৃতিগুলো রয়ে যায়। সেই স্মৃতিগুলো পিছু ডাকে। কাছে মানুষ যদি পর হয়ে যায় তবে তো জীবনে শুধুই ঝড় বয়ে যায়। তবু আপন মানুষ পর হয়ে যায় আর বুকের ভিতর ঝড় দিয়ে যায়। ব্যথা দিয়ে প্রিয়জন বুকটাকে ভরে দিয়ে যায়। চোখ থেকে চশমা খুলে চোখের পানি মুছে সামনে তাকিয়ে দেখি রাহি দাঁড়িয়ে আছে। আমার কাছে এসে চোখের পানি মুছে দিয়ে আমার কপালে চুমু দিয়ে বলে, কি হয়েছে পাপা, তুমি কান্না করছো কেন? কেউ কি কিছু বলেছে তোমাকে? না মামুনি, কেউ কিছু বলেনি, চোখে কিছু একটা পড়েছে তাই। আচ্ছা, তুমি তোমার ম্যামকে নিয়ে নিচে যাও, আমি 5 মিনিটের মধ্যেই আসছি। 5 মিনিট মানে 5 মিনিট পাপা, মনে থাকে জানো। আমি মুচকি হেসে মেয়ের কপালে চুমু দিয়ে বলি, ঠিক আছে। রাহি চলে যায়। আমি ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে চলে আসি। বাসার কাজের মেয়েটা টেবিলে খাবার সার্ভ করে রেখেছে। 3 জন একসাথে খাবার খেয়ে নেই। অতঃপর লিভিং রুমে এসে সোফায় বসে আছি, আমি আর ফাহিমা। রাহি আমার কোলে মাথা রেখে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। তুমি মুন্সিগঞ্জ কবে আসলে আর কিভাবে? আমাকে এখানে পাঠানো হয়েছে, 1 মাস হলো এসেছি। আপনি কি আমাদের বাসায় থেকে আসার পর থেকে এখানেই আছেন? এখানেই আছি।
আচ্ছা, বললে না তো তোমার হাজবেন্ড কি করে, আর তোমার বাচ্চা কয়জন? বিয়ে করলে তো হাজবেন্ড আসবে। তুমি এখনো বিয়ে করোনি? একজনের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সে তো বিয়ে করে আমাকে ভুলেই গেছে। আচ্ছা স্যার, রাহির থেকে শুনলাম ওর আম্মু মারা গেছে। কিভাবে জানতে খুব ইচ্ছে করছে। তুমি যার জন্য অপেক্ষা করেছ সেও তোমার জন্যই অপেক্ষা করেছে। আর রাহির আম্মু সুইসাইড করে মারা গিয়েছে। সুইসাইড করে মারা গেছে মানে? সে কি আপনার সাথে হ্যাপি ছিল না? রাহির আম্মু আমার কিছুই হতো না। আমাদের বাসার পাশের বাসার আনোয়ার কাকার মেয়ে রুনা হচ্ছে রাহির আম্মু। একটা ছেলেকে খুব ভালোবাসতো। ছেলেটা সেই ভালোবাসার সুযোগ নিয়ে রুনার সাথে নোংরামো করে। আর রুনার যখন জানতে পারে যে রাহি ওর পেটে আছে, তখন ছেলেটাকে বিয়ের কথা বলেছিল, কিন্তু ছেলেটা রুনাকে চিনতেই অস্বীকার করে। রুনা অনেকবার সুইসাইড করার চেষ্টা করেছে, কিন্তু ওর আব্বু আম্মুর জন্য করতে পারেনি। বিয়ে দিতে চেয়েছিল অনেক জায়গায়, কিন্তু সবাই ওকে নষ্টা মেয়ে বলে বিয়ে ভেঙে দেয়। রাহির জন্য সুইসাইড করতে পারেনি। সবার অপমান আর অবহেলা নিয়েই রাহিকে এই পৃথিবীতে আনে। রাহির যখন 1 বছর বয়স, তখন রুনা সুইসাইড করে, আর সেই শোকে রুনার আব্বু আম্মু মারা যায়। আর রাহিকে আমি আমার কাছে নিয়ে আসি, নিজের মেয়ে হিসেবে বড় করেছি। রাহি এসব জানে না। স্যারের কথা শুনে চোখের কোণে পানি চলে আসে। স্যারের চোখের পানি পড়ার আগেই মুছে নেয়। আপনি তার মানে বিয়ে করেননি? বিয়ে করতে পারিনি। তোমার ভালোবাসার স্মৃতি নিয়ে আজও বেঁচে আছি। আর এখন তো রাহি আছে, ওকে নিয়েই বেঁচে আছি। কিন্তু তুমি কেন বিয়ে করোনি? আঙ্কেল আন্টি তোমাকে কিছু বলেনি বিয়ে নিয়ে? বলেছে অনেকবার, কিন্তু আপনার জায়গা অন্য কাউকে দিতে পারবো না, তাই বিয়ে করিনি। অনেক সময় হয়ে গেছে, একটু পর সন্ধ্যা হয়ে যাবে। আমি চাই এখন। তুমি একটু অপেক্ষা করো, আমি রাহিকে ওর রুমে রেখে আসছি। সমস্যা নেই স্যার, আমি একাই যেতে পারবো। একা আমি তোমাকে যেতে দেব না, একটু ওয়েট করো, আমি আসছি। বলেই স্যার রাহিকে কোলে তুলে ওপরে চলে যায়। আমি ব্যাগ কাঁধে নিয়ে অপেক্ষা করতে থাকি। একটু পর স্যার আসলে আমি তার সাথে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি। স্যার গাড়ি স্টার্ট দিয়ে জিজ্ঞেস করে কোথায় থাকি। আমি বলতেই স্যার সেখানে চলে আসে। ছোট্ট একটা বাসা। এটা দেখে স্যার বলে, তুমি এখানে থাকো? এখানেই আছি আপাতত। সামনের মাসে একটা ভালো ঘর দেখে সেখানে যাব। কোথাও যেতে হবে না তোমার। বাসার ভিতরে গিয়ে কিছু ড্রেস নিয়ে চলে আসো। আজ থেকে তুমি আমার বাসায় থাকবে। এটা ভালো দেখায় না স্যার, আমি এখানেই ঠিক আছি। ভালো খারাপ আমি কিচ্ছু বুঝি না। তুমি আমার বাসায় থাকবে মানে আমার বাসাতেই থাকবে। যাও, গিয়ে কিছু ড্রেস নিয়ে আসো। ইচ্ছে না থাকলেও স্যারের চোরাচুরিতে তার সাথে তার বাসায় আসতেই হলো। রাত 9টা, লিভিং রুমে বসে আছি। রাহি আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলতে চাইছে বুঝতে পারছি, কিন্তু বলছে না কিছু। মামুনি, তোমার ম্যাম আজ থেকে আমাদের বাসায় থাকবে। সত্যি পাপা, ম্যাম আমাদের বাসায় থাকবে? হ্যাঁ মামুনি, আমাদের বাসায় থাকবে। রাহি গিয়ে ফাহিমার পাশে বসে যা বলে, আমি পুরো হা হয়ে তাকিয়ে আছি। ম্যাম, আমি না আমার আম্মুকে কখনো দেখিনি, আম্মু বলে ডাকতেও পারিনি। বাসায় কি আমি আপনাকে আম্মু বলে ডাকতে পারি? রাহির কথা শুনে আমি স্যারের দিকে তাকাই। স্যারও আমার দিকে তাকিয়ে আছে। স্যার রাহিকে ধমক দিয়ে বলে, রাহি, তুমি কিন্তু বেয়াদবি করছো। উনি তোমার ম্যাম। থাক না স্যার, ও বাচ্চা মানুষ। ঠিক আছে মামনি, তুমি আমাকে আম্মু বলেই ডেকো, আমার কোনো সমস্যা নেই। রাহি আমাকে জড়িয়ে ধরে। আমি স্যারের দিকে তাকিয়ে আছি। স্যার কিছু না বলে চুপচাপ বসে আছে। একজন কাছের লোক এসে বলে টেবিলে খাবার দেওয়া হয়েছে। 3 জন এসে বসে পড়ি। আম্মু, আমাকে আজকে তুমি খাইয়ে দিবে? কেন দিব না মামনি, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ফাহিমা রাহিকে খাবার খাইয়ে দিতে থাকে। আমি কিছু না বলে
একবার তাকিয়ে খেতে থাকি। খাবার শেষ করে রাহি ফাহিমাকে নিয়ে ওর রুমে চলে যায়। আমি চলে আসি আমার রুমে। ল্যাপটপ নিয়ে কিছু সময় কাজ করে রাহির রুমে এসে দেখি রাহি ফাহিমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর ফাহিমা আমাকে দেখে শাড়ির আঁচলটা ঠিক করে বলে, স্যার আপনি কিছু লাগবে? রাহি ঘুমিয়েছে কিনা তা দেখতে এসেছিলাম। আচ্ছা তুমিও ঘুমিয়ে পড়ো। এটা বলেই আমি রুমে চলে আসি। তারপর ড্রয়ার খুলে সিগারেটের প্যাকেট নিয়ে ব্যালকনিতে চলে আসি। একটা সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে থাকি। ঘুম আসছিল না, তাই রাহিকে শুইয়ে দিয়ে নিচে আসতে গেলে দেখি স্যারের রুমে লাইট জ্বলছে, দরজাও খোলা। ভেতরে আসবে কিনা জিজ্ঞেস করলে কোনো উত্তর আসে না। রুমে এসে দেখি স্যার রুমে নেই। ব্যালকনির জানালা খোলা দেখে ব্যালকনিতে এসে দেখি স্যার সিগারেট খাচ্ছে। হালকা কাশি দিতেই স্যার পিছনে ঘুরে আমাকে দেখে ভূত দেখার মতো তাকিয়ে আছে। আমতা আমতা করে বলে, তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছিল না। আপনি এসব খান কবে থেকে? মাঝে মাঝে একটু খাই, নিজের কষ্টগুলো ভুলে থাকার জন্য। এসব খেলে কষ্ট দূর হয় নাকি? তাহলে আমাকেও একটা দেন, খেয়ে দেখি। পাগল হয়ে গেছো নাকি? এসব খেতে হবে না। তাহলে আপনি কেন খাচ্ছেন? ফেলুন বলছি। আমি হাতে থাকা সিগারেটের বাকি অংশটা ফেলে দেই। ফাহিমা আমার দিকে ইশারা করে বলে প্যাকেট ফেলে দিতে। তারপর আমি প্যাকেটটাও ফেলে দেই। এত রাতে জেগে আছেন যে? রোজকার রুটিন এটা, ঘুম আসে না। কখনো রাহির জন্য বিয়ে করতে ইচ্ছে হয়নি? আপনার মনে হয়নি ওর মায়ের ভালোবাসা প্রয়োজন? অন্য কারো মেয়েকে কেন নিজের মেয়ে মনে করবে? উল্টো রাহির আরো খারাপ হবে। একা একা কি জীবন চলে? সেটা তো আমিও তোমাকে জিজ্ঞেস করতে পারি। তুমি নিজের জন্য কেন বিয়ে করনি? তুমিও তো একা একা রয়ে গিয়েছো। আমার জীবন তো কেটে যাচ্ছে, আর বাকি যে কয়দিন আছে সেটাও হয়তো কেটে যাবে। আর আপনার মতো আমিও মেয়ে পেয়েছি। রাহি তোমাকে এমন কিছু বলবে আমি বুঝতে পারিনি। তুমি রাহির কথায় রাগ করনি তো? কিছু মনে কেন করব? বরং আমি খুশি হয়েছি। কখনো মা ডাক শুনতে পারবো এটাই তো ভাবিনি। রাহির মুখে মা ডাক শুনে আমার জীবন ধন্য হয়ে গেছে। বিয়ে করে নাও, এখনো তেমন বয়স তো হয়নি তোমার। চুল পেকে গেছে আমার, দেখতে পারছেন না তো? এই বয়সে আর এসব হবে না। তোমার থেকে আমার বেশি চুল পেকেছে। একটা কথা জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করছে স্যার, করব? করো, বলো কি জিজ্ঞেস করবে। আপনি কি এখনো আমার উপর রাগ করে আছেন? আমি আপনাকে এতটা কষ্ট দিয়েছি নিজের অজান্তেই। রাগ তোমার উপর কখনোই ছিল না, শুধু অভিমান করে চলে এসেছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু শেষ হয়ে গিয়েছে। তোমার সাথে কল করতে চেয়েছিলাম, কিন্তু সিমটা হারিয়ে ফেলেছিলাম, আর তাই কল করতে পারিনি। আর সাহসও হয়নি তোমার সামনে গিয়ে দাঁড়ানোর। আব্বু আম্মু খুব বলতো আপনার কথা। আর তোমার মনে পড়তো না আমার কথা? ভুলতে পারলে তো মনে পড়বে। আজও আপনিই আছেন আমার সকল চিন্তা ভাবনায়। একটা মানুষ তোমার কাছে 11 বছর ধরে নেই, তাও তাকে এতটা ভালোবাসো এখনো? আপনি তো আমার মতোই। দুজন আরও অনেক সময় আড্ডা দেই। এরপর ফাহিমা রাহি রুমে চলে যায়। আমিও রুমে এসে লাইট অফ করে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রাহি আর ফাহিমাকে স্কুলে পৌঁছে দিয়ে আমি অফিসে চলে আসি। আচ্ছা আম্মু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। মামুনি বলো। তুমি কি শুধু পাপ্পার ছাত্রী ছিলে, নাকি পাপ্পাকে ভালোবাসতে? আমার মামুনি হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করছে? এমনি বলো না আম্মু। তোমার পাপ্পাকে আমি ভালোবাসতাম, তোমার পাপ্পাও ভালোবাসতো, কিন্তু তোমার আব্বু কখনো বুঝতে দেয়নি। আমি তোমার পাপ্পাকে ভুল বুঝেছিলাম, তাই তোমার পাপ্পা রাগ করে চলে এসেছিল। তাহলে তুমি এখন পাপ্পাকে বিয়ে করে সত্যি সত্যি আমার আম্মু হয়ে যাও না।
রাহির কথা শুনে আমি চুপ হয়ে যাই। কি বলবো বুঝতে পারছি না। কথাটা এড়িয়ে রাহিকে ওর ক্লাসে দিয়ে আমি আমার কক্ষে চলে আসি। এভাবেই কেটে যায় বেশ কয়েকটা মাস। রাত 11টা, ছাদে বসে আছি আমি, রাহি আর রাকিব স্যার। তোমার লেখাপড়া কেমন চলছে মামুনি? খুব ভালো পাপ্পা, আম্মু তো সারাক্ষণ আমাকে পড়ায়। আচ্ছা, আমি বেশি কঠিন নাকি তোমার আম্মু? আম্মু খুব ভালো। আচ্ছা পাপা, তুমি আমাকে বিয়ে করে সত্যি সত্যি আমার আম্মু করে দাও না। রাহির কথা শুনে আমি ফাহিমার দিকে তাকাই। ফাহিমাও তাকিয়ে আছে আমার দিকে। দুজনেই চুপচাপ। রাহি কিছু না বলে দৌড়ে চলে যায়। আমি ফাহিমাকে বলি, ওর কথায় রাগ করো না, বাচ্চা মানুষ কি বলছে নিজেই জানে না। আমার কিন্তু কোনো সমস্যা নেই। রাহির ইচ্ছে কি আমরা পূর্ণ করতে পারি না? আমরা দুজন দুজনের জন্য আজও অপেক্ষা করছি। তাহলে এই অপেক্ষা শেষ এবার করতে পারি না? তুমি তো বলেছো তুমি আর কখনো বিয়ে করবে না, তাহলে হঠাৎ মত পাল্টালে? যার জন্যে অপেক্ষা করছি সে যদি আমাকে বিয়ে করে তাহলে মত কেন পাল্টাবো না? আপনি কি চান? তাহলে চলো এই বুড়ো বয়সে বিয়ের পিড়িতে বসি। বলেই দুজন একসাথে হেসে দেই। ফাহিমাকে আমি শক্ত করে জড়িয়ে ধরি, ফাহিমাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। দুজনার চোখ থেকে পানি পড়ছে। 11 বছরের জমে থাকা সব কষ্ট আজ দুজনার চোখের পানি হয়ে পড়ছে। কিছু সময় পর দুজন দুজনকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে নেই। তখন ফাহিমা বলে, এখন আমাকে প্রপোজ করেন। আমি একবার প্রপোজ করেছি, আপনি না করে দিয়েছেন, তাই এখন আমাকে প্রপোজ করবেন। এই বুড়ো বয়সে প্রপোজ করব? আমরা বুড়ো হয়েছি তো কি হয়েছে, আমাদের মন তো এখনো সেই আগের মতোই আছে। আমি মুচকি হেসে বসা থেকে উঠে দাঁড়াই। আশেপাশে তাকিয়ে ফুল খুঁজতে থাকি। ছাদে কিছু ফুলের গাছ লাগিয়েছি, ওখান থেকে একটা ফুল নিয়ে আসলাম। তারপর গিয়ে গাছ থেকে ফুল ছিঁড়ে ফাহিমার সামনে হাঁটু ভাঁজ করে বলি, ভালোবাসি বলতে চেয়েও বলতে পারিনি। আজ আর বাধা নেই ভালোবাসি বলতে। বাকিটা জীবন তোমার হাতে হাত রেখে পথ চলতে চাই। এই বুড়োর রাতের কম্বল নিয়ে টানাটানি করার সঙ্গী করতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে খুনসুটিতে মেতে থাকতে চাই। ভালোবাসি তোমাকে, খুব বেশি ভালোবাসি। ফাহিমা তাকিয়ে আছে আমার দিকে। ওহো, তাড়াতাড়ি বলো, এই বুড়ো বয়সে এভাবে আর কতক্ষণ বসে থাকবো? হাঁটু ব্যথা করছে তো। আমি স্যারের হাত থেকে ফুল নিয়ে ধরে তুলি, দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরি। স্যার আমাকে তার বুক থেকে তুলে কপালে চুমু দেয়। আমি চোখ বন্ধ করে নিই। একটু পর চোখ খুলে স্যারের দিকে তাকাই। আমিও স্যারের কপালে আমার ঠোঁট ছোঁয়াই। হুট করে স্যার আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটে নিচের ঠোঁট মিশিয়ে দেয়। 4 ঠোঁট নিজেদের আদর করতে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ হাসির শব্দ শুনে দুজন দুজনকে ছেড়ে দিয়ে ছাদের দরজার দিকে তাকিয়ে দেখি রাহি খিলখিল করে হাসছে। এই বাজি মেয়ে, এমন করে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে? পাপ্পা, তুমি আম্মুকে ভালোবাসি বলছো, জড়িয়ে ধরেছো, আবার চুমু খেয়েছো। রাহির কথা শুনে দুজন দুজনার দিকে তাকিয়ে আছি বোকার মতো। রাহি দৌড়ে এসে ফাহিমার কোলে ওঠে, ফাহিমার গালে চুমু দিয়ে বলে, আমি সত্যি সত্যি আম্মু হয়ে পেয়ে গেছি। কালকেই তোমাদের বিয়ে হবে। কালকেই? বিয়ের জন্য একটা প্রস্তুতি নিতে হবে না? আমি যা বলেছি তাই হবে পাপ্পা, নো মোর কথা, ওকে? ঠিক আছে আমার দুষ্ট পরী, তুমি যা বলবে তাই হবে। তিনজন একসাথে হেসে দিই। রাকিব রাহির গালে চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরে। আজ শুরু হয় আমাদের সুখের সংসার। তাহলে ছিল ফাজিল ছাত্রী যখন বউ গল্প। ভালোবাসা সত্যি হলে 11 বছর কেন, যুগের পর যুগ অপেক্ষা করা যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আমরা আজকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো গল্পের সাথে। আল্লাহ হাফেজ।